বাঙালির প্রিয় কবি রবি ঠাকুরের গ্রাম বোলপুরের উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা, যেখানে মাটির গন্ধ, সাংস্কৃতিক ঐতিহ্য, কবিগুরুর সান্নিধ্য আজও পাওয়া যায়, সাথে উপরি পাওনা আদিবাসীদের গান। এই পরিবেশের সাথে থাকার জন্য আদর্শ হলো আলো আমার আলো হোমস্টে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি রবি ঠাকুরের গ্রামের উদ্দেশ্যে, মানে বোলপুর শান্তিনিকেতন। কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা কল্যাণী রোড ধরে নিলাম। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম নিবেদিতা সেতু। নিবেদিতা সেতু বা দ্বিতীয় বিবেকানন্দ সেতু আমাদের রাজ্যের হুগলি নদীর ওপর নির্মিত একটি অন্যতম প্রধান সেতু, যা কলকাতার ডানকুনি এবং দক্ষিণেশ্বরকে সংযুক্ত করেছে। প্রায় 880 মিটার দীর্ঘ এই সেতুটি 2007 সালে চালু হয়। এছাড়া নিবেদিতা সেতু কলকাতায় যাতায়াত ব্যবস্থাকে সহজতর করার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে তার পাশে নির্মিত একটি আধুনিক স্থাপত্য। ডানকুনি চলে এসেছি। ডানকুনি টোল প্লাজা ক্রস করে আমরা জাস্ট একটা চা আর এই চা আর বিস্কিটের বিরতি নিচ্ছি। তো তারপরে আবার আমরা শান্তিনিকেতনের পথে রওনা দেব। ডানকুনির পরে আমরা সিঙ্গুর, গুড়াব, জৌগ্রাম হয়ে জিটি রোড ধরে এগোতে থাকি। পথে পড়ে 108 শিব মন্দির, যা বর্ধমানের খুব বিখ্যাত শিব মন্দির। বর্ধমানের নবাবহাটে অবস্থিত এই 108টি শিব মন্দির একটি ঐতিহাসিক এবং পবিত্র স্থান, যা 1788 সালে বর্ধমানের মহারানী ভীষণ কুমারী তার স্বামী তিলকচাঁদ বাহাদুরের স্মৃতিতে নির্মাণ করিয়েছিলেন। ওড়িশার স্থাপত্যশৈলীতে নির্মিত 8 চালা বিশিষ্ট এই মন্দিরগুলি জপমালার আদলের 2টি সারিতে সাজানো রয়েছে, যেখানে প্রত্যেকটি মন্দিরে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। বোলপুর যাওয়ার পথে আমরা এই পবিত্র জায়গাটি ঘুরে নিলাম। আর এই রকম সবুজ ক্ষেতের পাশের রাস্তা দিয়ে চলতে চলতে কখন যে কাছাকাছি পৌঁছে গেছি তার টেরই পাইনি। চলার পথেই আমরা বাড়ি থেকে আনা চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলি। প্রায় 170 কিলোমিটার জার্নি করে সুরি রোড ধরে আমরা ওরগ্রাম ঘুষকরা হয়ে পৌঁছে যাই রবি ঠাকুরের গ্রামে। এখানে আমাদের স্টে হলো আলো আমার আলো হোমস্টেতে। আমরা আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুর আলো আমার আলো হোমস্টে। এখানে আজকে আমাদের স্টে। এখন হোমস্টের ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকেই হচ্ছে রিসেপশন। ওইদিকেও অনেকগুলো রুম আছে, ওইদিকে একটা, এইদিকে একটা রুম, আর আমরা নিয়েছি এই রুমটা। এসি আছে, আর এইদিকে ব্যালকনি। গ্রাউন্ড ফ্লোরে সামনে সুন্দর বাগান। ওই যে ওখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে, এখানে সুন্দর গাঁদা ফুলের বাগান রয়েছে। বেশ ভালোই পরিবেশ। শান্তিনিকেতন মানে তো ভালোই পরিবেশ। আর এইটা হচ্ছে টয়লেট। এটা ডাইনিং রুম, এটা হচ্ছে শেয়ারে, আর এখানে কিচেনও রয়েছে, কিচেনটাও শেয়ারে। লাঞ্চ হচ্ছে আমাদের ভাত, আলু সেদ্ধ মাখা, ডাল, স্যালাড, আর এদিকে হচ্ছে পাঁপড়। এই মেনুটা কিন্তু আমাদেরই, কারণ এখানে মেনু অন্য ছিল। যেহেতু ওর মানে শরীরের একটু সমস্যা রয়েছে, লিভারের প্রবলেম, তাই আমরা কিন্তু এই মেনুটা আমরাই চুজ করেছি। আদারওয়াইজ এখানে কিন্তু মেনু অন্য আছে।
লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরে দেখার জন্য। এই হোমস্টে থেকেই স্বপনদাকে পেয়ে যাই, যিনি টোটো করে আমাদের ঘোরাতে নিয়ে যান। সুন্দর পরিবেশ, প্রত্যেকটা বাড়িতে রয়েছে সুন্দর ফুলের বাগান। আমাদের হোমস্টেটা রয়েছে প্রান্তিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই রবীন্দ্র ভবন। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। উত্তরায়ণ এবং শান্তিনিকেতন গৃহতে ঢোকার জন্য টিকিট ফেয়ার 100 টাকা। উত্তরায়ণে রবি ঠাকুরের 5টি স্বতন্ত্র বাড়ি রয়েছে, যেখানে কবিগুরু 1919 সাল থেকে 1941 সালের মধ্যে বসবাস করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি স্থাপত্য শৈলী। উত্তরায়ণ, কোণার্ক, সামালি, পুনশ্চ এবং উদীচী প্রতিটি বাড়ি ঠাকুরের জীবনের বিভিন্ন পর্যায়কে প্রতিফলিত করে। রবি ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও এখানে রাখা আছে। এছাড়া এখানে রামকিঙ্করেরও কিছু ভাস্কর্য চোখে পড়ে। এরপর আমরা চলে এলাম মিউজিয়ামে, যেখানে কবিগুরুর স্মারক, পাণ্ডুলিপি এবং চিত্রকর্ম রাখা রয়েছে। উত্তরায়ণ থেকে বেরিয়ে টোটো করে চলে যাই কলা ভবন। এখানে দোতলাতে যে সমস্ত শিল্পকলা রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু 50 টাকা করে টিকিট লাগে। এটা হলো এখানকার উপাসনা গৃহ। সমস্ত ছাত্রছাত্রীরা এখানে নিয়মিতভাবে একত্রিত হয়ে উপাসনা করে থাকে। শুধুমাত্র রবিবার বাইরের মানুষদের জন্য এই গৃহটা খুলে দেওয়া হয়, তবে 300 টাকার টিকিট এখানে কাটতে হয়। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম কোপাই নদীর ধারে। এখানে যদিও এসে নদীতে একটুও জল পাইনি, তবে দেখি বাউল গানের আসর বসেছে। সেই আসরে কিছুক্ষণ থেকে সেখানকার একটা ড্রোন ভিউ নিয়ে আমরা ফিরে আসি হোমস্টেতে। সোনার মানুষ আর তো পাবো না।